This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিউ9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবে এবং যে খবরে আমরা লাগাতার নজর রাখছি, ঘুমন্ত তিলোত্তমার ওপরে ঝাঁপিয়ে পড়ে অপরাধী। রাতে ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে, সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়াও করে। এমনকি রাতে নীরজ চোপড়ার খেলাও দেখেন তিলোত্তমা এবং তার সঙ্গীরা। খাওয়ার পর বাকিরা চলে যায়, আর সেমিনার হলেই ক্লান্ত তিলোত্তমা ঘুমিয়ে পড়েন। সেমিনার রুমে লাল কম্বল জড়িয়ে ঘুমন। রাত 3টের পর ঘটে নৃশংস ধর্ষণের মতন ঘটনা। বিকেল ভোরবেলা 4টে নাগাদ সেমিনার রুমের দিকে যায় এখনো পর্যন্ত যাকে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে সেই সঞ্জয়। 4:30 পর বিল্ডিং থেকে বেরিয়ে যেতে দেখা যায় সঞ্জয়কে। হাসপাতালে ঢোকার সময় এই সঞ্জয় যে এখনো পর্যন্ত অভিযুক্ত ধৃত, সে মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। হাসপাতাল থেকে বেরিয়েও সঞ্জয় মদ্যপান করে। সূত্রের খবর, সঞ্জয়ের মোবাইল থেকে প্রচুর পর্ন ভিডিও মিলেছে। 3 থেকে 4 জনকে সিসিটিভি ফুটেজে সেমিনার রুমের কাছে দেখা যায়। সিসিটিভি ফুটেজ থেকেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। পরিবার জানায় ওই হেডফোন তিলোত্তমার নয়। গ্রেপ্তারির পর সঞ্জয় ব্লুটুথ কানেক্ট করে এ বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। ভোর 3টে নাগাদ শেষ রোগীদের রিপোর্ট দেখেন তিলোত্তমা। খুন হওয়া চিকিৎসকের রিপোর্ট দেখে ভোর 3টেই শুতে যান তিনি। 3 জুনিয়র চিকিৎসককে রিপোর্ট দেখাতে গিয়েছিলেন। তারপরেই কি ঘটল এই নারকীয় ঘটনা জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। এখনো পর্যন্ত তাহলে কি এটাই জানা যাচ্ছে যে এই চিকিৎসক যিনি মারা গেলেন, নৃশংসভাবে খুন হলেন, তিনি রিপোর্ট দেখে ভোর 3টে নাগাদ শুতে যান, তার মানে তখনও তার দেহে প্রাণ ছিল? দীপ, দেখো, এই মুহূর্তে দুটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রথম কথা হচ্ছে যে এই যে নিহত চিকিৎসক ছাত্রী, তিনি ভোর 3টের সময় তার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। হাউস স্টাফ এবিজি, একজন রোগীর এবিজি রিপোর্ট, আর্টারিয়াল ব্লাড গ্যাস রিপোর্ট, সেই রিপোর্ট দেখাতে নিয়ে এসেছিলেন। 3টের সময় তিনি সেই রিপোর্ট দেখেন এবং তারপর সকাল 8টার সময় আয়ারা প্রথম দেখে, কিন্তু আয়ারা সেভাবে যথাস্থানে সেই বিষয়টি জানায়নি যে এই ধরনের একটা বডি পড়ে, মৃতদেহ পড়ে রয়েছে। 9টার সময় যখন রাউন্ড শুরু হয়, তখনও যখন দেখা যায় যে রাউন্ডে পাওয়া যাচ্ছে না এই নিহত ছাত্রীকে, তখন তার সতীর্থরা আসেন এবং এসে পর দেখেন যে নিথর দেহ পড়ে রয়েছে সেই সেমিনার রুমের মধ্যে। আরেকটা চাঞ্চল্যকর তথ্য যে বারবার এই ঘটনার পর যে সামনে আসছিল, যে নিরাপত্তার ফাঁকফোকর, যা নিয়ে এখন কর্মবিরতিতে আছেন এখানকার জুনিয়র চিকিৎসকেরা, আর যে কারণে এখন আরজি করের প্রাক্তনীরা আরজি করের অধ্যক্ষের পদত্যাগের দাবি করছেন। সেই বিষয়টির ক্ষেত্রে তারা বলছেন যে মাস 3 আগেও প্রথম বর্ষের এক পিজিটি, তার যে স্লিপ রুম ছিল, সেই স্লিপ রুমে যে সঞ্জয়ের বিরুদ্ধে এখন অভিযোগ করা হচ্ছে, সেই সঞ্জয় মত্ত অবস্থায় সেখানে ঢুকেছিল এবং সেই সময়েও সঞ্জয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকে নিহত ছাত্রীর এই পরিণতি হতো না। এই কথাটা কিন্তু আরজি করের জুনিয়র চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন। এবং একই সঙ্গে তাদের এই মুহূর্তে কিছুক্ষণ আগে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এসেছিলেন আরজি কর মেডিকেল কলেজে। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, কোথায় সিসি ক্যামেরা বসানো হবে, শৌচাগার কোথায় হবে, সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হয়। সেই সময় সেই আলোচনার মুহূর্তে কিন্তু তারা এই বিষয়গুলি তোলেন যে কলকাতা পুলিশ কমিশনার বলছেন একজন অভিযুক্ত, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে স্মদারিং আর স্ট্র্যাঙ্গুলেশন রয়েছে। তাহলে একজনের পক্ষে শ্বাসরোধ করে মুখে চাপা দিয়ে খুন করা সম্ভব নয়। তারা মনে করছেন যে একাধিক ব্যক্তি রয়েছেন। তাহলে কেন পুলিশ কমিশনার তড়িঘড়ি করে এই সিদ্ধান্তে এলেন যে একজন জড়িত? এবং একই সঙ্গে তারা বলছেন কেন প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলে দেওয়া হয়েছিল, যেখানে এখন পুলিশও স্বীকার করছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট এবং মার্ডারের ঘটনা ঘটেছে। তাহলে দেহ যারা প্রথম নিরীক্ষণ করলেন
তারা নিরীক্ষণ করার পরেও যখন বাবা মাকে বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, কোন তথ্যের ভিত্তিতে এবং কোন ইন্টেনশন নিয়ে সেই কথাটা বলা হয়েছিল সেই প্রশ্নটা উঠছে। এবং এই প্রসঙ্গ যখন উঠছে, যখন তারা প্রসঙ্গ তোলেন যে আর.জি. কর মেডিকেল কলেজে পুলিশের ফাঁড়ি রয়েছে, এসিপি পদমর্যাদা কার্যালয় রয়েছে, সেখানে যদি আমাদের নিরাপত্তা ঠিক না থাকে, 5 বছর আগে যখন আমরা আন্দোলন করেছিলাম তখনও সিসি ক্যামেরার বিষয় উঠেছিল, আজ আপনারা বলছেন সিসি ক্যামেরা কোথায় বসানো হবে, তাহলে 5 বছর আগের আন্দোলনের যৌক্তিকতা কি? অর্থাৎ একের পর এক কথা প্রসঙ্গে আন্দোলনকারীদের যখন প্রশ্নবাণের মধ্যে পেরে কর্তৃপক্ষ জবাব দিতে পারেননি, তখনই সেই সূত্রে এই মাস 3 আগের ঘটনার কথাটাও উঠে আসে। তখনই সৌরভ আমাদের সঙ্গে থাকো, যেমনটা সৌরভ জানাচ্ছিল, আর.জি. কর কাণ্ডে মিলল আরো চাঞ্চল্যকর তথ্য। মাস 3 আগের ঘটনাতেও এই সঞ্জয় রায়ের নাম জড়ায়। মাস 3 আগে ফার্স্ট ইয়ারের পিজিটির শয়নকক্ষে স্লিপিং রুমে মত্ত অবস্থায় প্রবেশ করে সঞ্জয়। আর.জি. কর সূত্রে এমনই খবর। তার মানে সৌরভ, এই সঞ্জয় একজন সিরিয়াল অফেন্ডার। পুলিশ যদি আরেকটু আগে সতর্ক হতো, এই তিলোত্তমার যারা সহকর্মী তাদের অভিযোগের ভিত্তিতে যদি আগেই পুলিশ পদক্ষেপ করত, তাহলে বোধহয় আজ সৌরভ গোটা শহর কলকাতাকে, গোটা রাজ্যের যত চিকিৎসক স্টুডেন্ট রয়েছেন তাদের রাস্তায় নেমে তিলোত্তমার প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করতে হতো না, তিলোত্তমা আমাদের মধ্যেই থাকতো। সৌরভ, দেখো একেবারেই সেই কারণে, এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আর.জি. করের যারা প্রাক্তনীরা রয়েছেন, তুমি দেখো তারা জড়ো হয়েছেন আর.জি. করের প্রাক্তনীরা, এবং তারাও কিন্তু এখানে প্রশাসককে দায়ী করছেন। আমরা সরাসরি কথা বলবো, আপনারা প্রশাসককে কেন দায়ী করছেন? আর.জি. করের ইতিহাস যদি জানেন তাহলে এই কথা বলবেন। প্রশাসন থেকে প্রথমেই বলা হলো তার মা বাবাকে যে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। কোনো রকম একটা মেয়ে ন্যাকেড অবস্থায় পাওয়া গেল, একজন ডাক্তার তার কোনো কিছু ইনভেস্টিগেশন না করে প্রথম ফোন করে বলা হলো। পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হলো এটা তো সুইসাইড। ইভেন শুনছি বিনীত গোয়েলও নাকি এই কথা বলেছে, আমি জানি না, আমি নিজের কানে শুনিনি, এটা শোনা। প্রথম থেকেই হাসাব করার চেষ্টা, এবং প্রশাসন যেটা করলো তার বডি তার মা বাবার হাতে দিল না। পোস্টমর্টমের পরে সেই বডি নিয়ে গিয়ে সোদপুরের বাড়িতে পৌঁছে গেল, তার মা বাবা তখন বাড়িতে নেই। 1 ঘন্টা ধরে বাড়ির বাইরে সেই গাড়ি রইল, পাড়ার লোক তার বন্ধু বান্ধব কাউকে অ্যালাউ করলো না, নিয়ে গিয়ে জোর করে শ্মশানে সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। এটা তো পুলিশ প্রশাসনের দিক, তাহলে অধ্যক্ষকে কেন দায়ী করছেন? ওর জন্যই তো আজকে আর.জি. করের এই অবস্থা হয়েছে। 4 বছর ধরে এই ঘটনা ঘটছে। আপনাদের মনে আছে উত্তাল হয়েছিল আর.জি. কর ছাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে, এই দৌড়ে পালাতে হয়েছিল তাকে। তার নামে অন্তত 100টা করাপশনের চার্জ জমা পড়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে অবধি। তার দুবার ট্রান্সফার হয়েছে। বুঝে দেখুন, রাতের অন্ধকারে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফারটা ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বছরের স্বাস্থ্য দপ্তরে এই জিনিস হয়নি। লজ্জা হওয়া উচিত।